আমি মোটেও আপনাকে দেখছিলাম না। দোস্ত তাহলে তুই যা, আমিও যাই বাড়িতে। আচ্ছা। উঠে বসবি নাকি কোলে করে নিয়ে বসাতে হবে? উঠবো না, বাইকে ভয় লাগে আমার। গাড়িতে ভয় লাগে না? গাড়ি তো বাইকের মতো না। আমি কখনো উঠিনি তো বাইকে, যদি পড়ে যাই। বিশ্বাস আছে আমি থাকতে তোর কিচ্ছু হবে। কথা কম, সময় নেই, তাড়াতাড়ি ওঠ উপমা। কোনো উপায় না পেয়ে উঠে বসে উপমা। কিন্তু এখন তো এই লোকটাকে ধরতে হবে, এটাই তো সমস্যা। উপমা ধরবে নাকি ধরবে না বুঝতে পারছে না। রাহিয়ান বিষয়টা বুঝতে পারে। কাঁধে হাত রেখে বস, পরে তোর কিছু হয়ে গেলে তোর বাপ চাচা তো আমাকে জেলের ভাত খাওয়াবে। আচ্ছা, আপনি আজ গাড়ি রেখে বাইকে করে আসলেন, আর আমরা যাচ্ছি কোথায়? বিকালের মধ্যে তো বাড়ি যেতে হবে। প্রশ্নগুলো শুনেও কোনো উত্তর দেয় না রাহিয়ান। কি হলো, কিছু বলছেন না কেন? তোর কি মরার শখ? তাহলে বল, ফেলে দেই। দেখছিস বাইক চালাচ্ছি, আরো কি কি প্রশ্ন করবি মনে করতে থাক, সব প্রশ্নের উত্তর একসাথেই দিব। আর কোনো কথা বলে না। উপমা বসে থাকে চুপচাপ, তার মাথায় অনেক কিছুই ঘুরছে। রাহিয়ান এত শান্ত, মন খারাপ হয় উপমার। অনেক দূরে একটা রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামায় রাহিয়ান। নাম। তুই না নামলে আমি কি করে নামবো? নামছি। এখানে কি করতে এসেছি? প্রেম করতে। বলেই সামনের দিকে চলে যায় রাহিয়ান। উপমা দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? কি সব বলছে? আসবি নাকি দাঁড়িয়ে থাকবি? এত সময় নেই, তাড়াতাড়ি। কি বললাম? দেখলে সমস্যা কি? তুই যেমন প্রশ্ন করেছিস উত্তরটাও তো তেমনই হবে। মানে? এইখানে মানুষ দুইটা কাজে আসে, প্রেম করতে না হলে খেতে। এখন তুই বল আমরা কি জন্য আসতে পারি, প্রেম করতে নাকি খেতে? লজ্জা পেয়ে যায় উপমা। আসলেই তো, তারা তো প্রেম করতে আসেনি, খেতেই এসেছে। মানুষ কি আর এমনি গাধিটাকে উপমাকে? চিন্তা করা শেষ, এইবার খাবার অর্ডার করি। আমি খাবো না, আপনি খান। একটা থাপ্পড় দিব। সকালে না খেয়ে বের হয়েছিস না, আবার কথা বলছিস। আপনার কি তাতে? আপনি তো খেতেই এসেছেন। আর কথা না বলে খাবার অর্ডার করে রাহিয়ান। মনে জেদ থাকলেও কিছু বলতে পারে না, খেয়ে নেয় চুপচাপ। খাওয়া শেষে বিল মিটিয়ে বের হয়ে আসে ওরা। আবার বাইকে উঠে বসে দুইজনে। বাড়িতে যাব এখন, অনেক দেরি হয়ে গেছে। মা বলেছে তাড়াতাড়ি যেতে। ইচ্ছে করেই কথাটা বলে উপমা। কোনো কিছুই না বলে রাহিয়ান আপাতত রাখবে না সে, তাই চুপচাপ থাকছে। আপনি কি চুপ করেই থাকবেন? আমাকে বাড়িতে দিয়ে আসুন। আর একটা কথা বললে ফেলে দিব বাইকের থেকে, কোমর ভেঙে যাবে। শেষ। চুপচাপ বসে থাকতে পারিস না? এত কথা কেন বলিস? রাগাবি না, ভালো হবে না। এমনিতেই তোর বাপ চাচা জীবনটা শেষ করে দিয়েছে। আর কোনো কথাই বলতে পারলো না, চুপ করে বসে পড়ল উপমা। শিকদার বাড়ির সকলে চিন্তিত হয়ে বসে আছেন। উপমা, রাহিয়ান কেউই এখনো বাড়িতে আসছে না। উপমাকে সবাই বারবার কল করছে, রাহিয়ানের ফোন বন্ধ বলছে। আমি শিকদার মনে মনেই ভয়টাই পেয়েছিল। তার ছেলে যে চুপ করে বসে থাকার ছেলে নয়, তা তো তার অজানা নয়। অন্যদিকে রাহিয়ান উপমাকে নিয়ে যাচ্ছে কোথায় উপমা বুঝতেই পারছে না। রাস্তার পর রাস্তা শেষ হয়ে যাচ্ছে। অবশেষে একটা একতলা ভবনের সামনে এসে বাইক থামায় রাহিয়ান। উপমা কিছুই বুঝতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। কিছু বলতে গেলে রাহিয়ানের ধমক খেতে হবে, তাই চুপ থাকাই ভালো। নেমে যায় দুইজনে। রাহিয়ান গিয়ে ঢুকে বাড়িটার মধ্যে। উপমা দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে এটা আসলে বাড়ি নাকি কোনো অফিস। দাঁড়িয়ে থাকবি? ভেতরে চল। আচ্ছা, তোর ফোনটা কোথায়, দে তো। ফোন তো ব্যাগে। বাড়ি থেকে মনে হয় এতক্ষণে অনেকবার কল করেছে। কখন যাব আমরা বাড়িতে? নাফিস আবুকে দেখতে আসবে, যেতে হবে না? আপনিও তো যাবেন। বেশি কথা না বলে তোর ফোনটা দে। উপমা ফোনটা দেয় রাহিয়ানকে। রাহিয়ান দেখে আসলে সবাই কল করছে। রাহিয়ানের জন্যেই নিজের ফোনটা বন্ধ করে দিয়েছে। উপমার ফোনটাও বন্ধ করে দেয় রাহিয়ান। ভেতরে আয়। এটা কি বাসা কারো? কার বাসায় এসেছি আমরা? এইটা বাসা না, এইটা কাজী অফিস। অবাক হয়ে যায় উপমা। কাজী অফিসে কেন? কার বিয়ে? নাফিস আপু কি পালিয়ে আসলো কারোর সাথে? তা না হলে এখানে কেন? রাহিয়ান ভাই কি বিয়ে করবে, তাকে সাক্ষী রাখতে চাইছে? আল্লাহ, এমন কিছু হলে উপমা তো শেষ। কাজী অফিসে কেন এসেছি আমরা? আবার গাধীর মতো প্রশ্ন করছিস? কাজী অফিসে কেন আসে মানুষ? বিয়ে করতে এসেছি। আপনি বিয়ে করবেন? না, তোকে বিয়ে দিয়ে দিব। বলেই ভিতরে চলে যায়। পিছে উপমাও যায়। ভিতরে গিয়ে উপমা আরো অবাক হয়। রাহিয়ানের সব বন্ধুরা আছে। উপমাকে দেখে এগিয়ে আসে ওরা। মিলিত খুশিতে জড়িয়ে ধরে।
কেমন আছো উপমা? কলেজ ড্রেসে তোমাকে তো কিউট লাগছে। ও তো সুন্দরী, সুন্দর মানুষকে সব কিছুতেই সুন্দর লাগে। তুই চুপ থাক। মুখ বাঁকা করে বলল মিলি। উপমা এতক্ষণ সব দেখলো। ওদের পোশাকও অন্যরকম। কোথাও ঘুরতে যাবে নাকি ওরা? তাহলে কাজী অফিসে কি করছে? বিয়ে করবে নাকি? রাইহান এতক্ষণ রাইহান আর আবিরকে নিয়ে একটা রুমের ভিতরে ছিল। রাইহান ডাকে মিলিকে ওদের আসতে বলে। চলো উপমা। কিছুই বলে না উপমা, যায় ওদের সাথে। গিয়ে দেখে একটা হুজুর মতো লোক একটা খাতায় লেখালেখি করছে। সামনে রাহিয়ান বসে আছে। পাশের চেয়ারটায় উপমাকে বসিয়ে দেয় মিলি। কি হচ্ছে আমাকে একটু বলবেন? রাহিয়ানকে জিজ্ঞাসা করে উপমা। বিয়ে হচ্ছে। কাদের? উপমার চোখে ছলছল করছে পানি। আমাদের। কথা শুনতে উপমা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে উঠে দাঁড়ালো সে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? বাড়িতে যাব আমি। বিয়ে মানে কি? কোনো কথা না। বিয়ে মানে বিয়ে বাড়িতে যাওয়ার চিন্তা আপাতত বাদ দে। সময় মতো আমি বাড়িতে নিয়ে যাব। আমি তোকে সব বলবো। আমার অনেক কিছু বলার আছে। বিয়েটা হয়ে যাক। কিসের বিয়ে? এভাবে কারো বিয়ে হয়? বাবা জানলে আমাকে মেরেই ফেলবে। আমি বিয়ে করব না, বাড়ি যাব। কথাটা বলেই ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে যেতে চায় উপমা, কিন্তু যেতে পারে না। হাতটা চেপে ধরে রাহিয়ান। হাত ধরে পাশে থাকা একটা রুমে নিয়ে যায় উপমাকে। কাজী সহ রাহিয়ানের বন্ধুরাও অবাক হয়ে যায়। হাত ছাড়ুন আমার। সবসময় আপনি যা বলবেন তাই হবে? যখন যা করতে বলবেন তাই করতে হবে? সবসময় কেন আমার উপর? চিল্লিয়ে বলে উপমা। আর বলতে পারে না উপমা। ঠোঁট দুটো চলে যায় রাহিয়ানের দখলে। উপমা যেন অন্য দুনিয়াতে চলে যায়। এমন কিছু করবে রাহিয়ান উপমা ভাবতেও পারেনি। একটা পর্যায়ে উপমাকে ছেড়ে দেয় রাহিয়ান। তাকায় উপমার দিকে। বেশি কথা আমার কখনোই পছন্দ না, তবে তোর বেলায় অন্য হিসেব। কিন্তু এখন আমার কোনো কাজেই বাধা দিবি না। ওইটা তোর জন্য খারাপ হবে। বিয়ে তো তোকে করতেই হবে। আর তোর বাবার কথা বলছিস, উনি তো তোকে এমনিতেই মেরে ফেলবে। আমি আরো বিয়ে করে তোকে বাঁচিয়ে দিতে চাইছি। আমার কাজে বাধা দেওয়া আমার একদম পছন্দ না। তাই যা হবে হতে দিবি। আমার উপর বিশ্বাস আছে। যদি বিশ্বাস করে থাকিস তাহলে এইটুকুই বলবো, তোর কোনো ক্ষতি হতে দিব না। তুই কাঠগোলাপের মতো যত্নে থাকবি। প্রায় 20 মিনিট পরে ওই রুমটা থেকে বের হয়ে আসে রাহিয়ান উপমা। উপমার মুখটা মলিন। সে তার বাবার কথা ভাবছে। এই বিয়ের কথাটা শুনলে তাকে কি যে করবে। দুজনে এসে বসে পড়ে আগের চেয়ার দুটোই। ওদের দেখে কাজী সাহেব বলেন। জোর করে বিয়ে করতে চাও কেন বাবা? মাইয়ার মন জোগাও, তারপর বিয়ে কইরো। ওই সময়টাই তো নাই কাজী সাহেব। আপনি বিয়ে পড়ানো শুরু করেন। উপমা শুধু চুপ করে কথা শুনে যাচ্ছে। যতই সে রাহিয়ানকে ভালোবাসুক, সবাইকে কষ্ট দিয়ে এইভাবে একা একা সে বিয়ে করতে চায়নি। তার উপর এটা কেমন বিয়ে, বউ সাজতে পারল না। নিজের বিয়েতে কত মজা করবে, নাচবে, ছবি তুলবে, এইসবের কিছুই তো হলো না। হানিমুনে সাজেকে যাবে, এসব ভেবেই উপমার মন খারাপ। কাজে বিয়ে পড়ানো শুরু করে। সুন্দরভাবেই ওদের বিয়েটা হয়ে যায়। যদিও উপমা কবুল বলার সময় অনেক কান্না করেছে, কিন্তু রাহিয়ান সেসবে পাত্তা দেয়নি। দোস্ত, কাজটা কি ঠিক হলো? মেয়েটাকে কষ্ট দিয়ে বিয়ে করলি, সংসারও কি জোর করেই করবি? কথাটা রাহিয়ানকে বলল রায়হান। প্রয়োজন হলে তাই করব। আরে তুই চিন্তা করিস না তো, মেয়ে মানুষের মন এমনিতেই নরম হয়। একটু আদর সোহাগ করবি, দেখবি ঠিক গলে গেছে। চোখ মেরে বলল আবির। শালা লুচ্চা, মেয়েদের সাথে থাকতে থাকতে একেবারে মেয়েদের ব্যাপারে সব জেনে গেছিস। এই রাহিয়ান আবির কিন্তু কথাটা খারাপও বলেনি কিন্তু। মুখ চেপে হেসে বলল রিপন। রাহিয়ান জানে ওর বন্ধুরা কি জিনিস, এক একটা বদের হাড্ডি। তাই ওদের কথায় খুব একটা পাত্তা দেয় না রাহিয়ান। ওর মাথায় অন্য চিন্তা। দায়িত্ব তো নিয়ে নিয়েছে, টাকা পয়সাও সাথে আছে ভালোই। চাকরি জোগাড় করতে হবে। বাড়ির মানুষকে আপাতত একটু টেনশনে রাখা যাক ভেবেই মুচকি হাসে। রাহিয়ান যায় উপমার কাছে। এখন আর কান্না করছে না। ওর পাশে মিলি আর মার্জিও বসে আছে, কিছু একটা নিয়ে কথা বলছে। রাহিয়ান যেতেই ওরা চলে আসে। এখনো চুপ করে বসে থাকবি? যা হয়েছে হয়ে গেছে, সব ভুলে যাবি, শুধু দুইটা জিনিস ছাড়া। উপমা মুখ তুলে তাকায় এবার। কোন দুইটা জিনিস? এক হচ্ছে তুই বিবাহিত, আর দুই হচ্ছে আমি তোর হাজবেন্ড। এই দুইটা জিনিস ছাড়া সব ভুলে যাবি, দেখবি আর মন খারাপ হবে না। তোর তো খুশি হওয়ার কথা, এত সুন্দর একটা বর পেয়েছিস। তোর বাপ দিতে পারতো এত সুন্দর হ্যান্ডসাম ছেলের কাছে তোকে বিয়ে? ভেবে দেখ, পারতো না। তাই আর মন খারাপ করিস না। উপমা অবাক না হয়ে পারে না।
একে তো এই লোকটা ওকে জোর করে মিথ্যে কথা বলে এনে বিয়ে করলো, এখন আবার নিজেরই তারিফ করে যাচ্ছে। উপমা কি বিয়ে করতে চেয়েছে নাকি অসভ্য লোক? এইভাবে তাকিয়ে থাকবি না, মানুষ খারাপ বলবে। মানুষ কেন খারাপ বলবে? আপনি তো বললেন আপনি আমার বর, বরের দিকেই তাকালে মানুষ খারাপ বলে। হ্যাঁ, বলে ভাববে তুই আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলবি। কি একটা লজ্জার বিষয় বলতো। আমি তো তোরই, এখন থেকে সারা জীবনই দেখতে পারবি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, রাতের বেলায় আরো বেশি দেখতে পারবি। অসভ্য লোক, আমাকে বাড়িতে দিয়ে আসুন। চল দিয়ে আসি তোকে তোর বাপের কাছে। রাখলাম না বিয়ের পরেও জামাই রেখে বাপের বাড়ি যাওয়া খুব খারাপ কাজ। রাহিয়ান উপমার হাত ধরে বাইরে নিয়ে আসে। বাইরে এসে উপমা দেখে 4টা বাইক, একটাতে রায়হান আর মিলি, একটাতে আবির আর মার্জি, অন্যটায় রিপন একাই আছে, আর একটা ওইটা তো রাহিয়ানের। আমরা কোথায় যাচ্ছি? কেন? তোর বাপের বাড়ি। রাহিয়ান বাইক স্টার্ট করে। এদিকে কোথায় যাচ্ছেন? আমাদের বাসা তো ওই দিকে। এই দিক দিয়েও যাওয়া যায়, চুপ করে বসে থাক। না, পারবো না। আপনারা সবাই কোথায় যাচ্ছেন একটু বলবেন? আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। হানিমুনে যাচ্ছি। এইবার চুপ করে বসে থাক, তোকে নিয়ে খেয়ে ফেলবো না। উপমার মুখটা চুপসে যায়। হানিমুনে যাচ্ছে মানে কি? শিকদার বাড়ির সকলে বসে আছে একসাথে, কান্না করছেন সালেহা বেগম। সবার মুখে চিন্তার ছাপ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। উপমা, রাহিয়ান কেউই আসছে না। উপমার বাবা তো রাগে ফেটে যাচ্ছে। এতদিন পর মেয়ের জন্য একটা মন মতো পাত্র পেয়েছে সে, এখন কি হবে? রহিমা ও বারবার ভাইদের কল করছে মেহমানরা চলে আসবেন, তারা কেন আসছে না, কিন্তু রহিমাকে এখনো কেউ কিছুই জানায়নি। আমি বলছি কি ভাই, পুলিশে খবর দিলে হয় না? কথাটা হঠাৎ করে বলল আশরাফ শিকদার। হ্যাঁ ভাই চলেন, পুলিশে খবর দিই। এখনো তো এলো না রাহিয়ান, না হয় ছেলে মানুষ আছে কোথাও, কিন্তু উপমা তো এত দেরি করার মেয়ে নয়। এতক্ষণ চুপ করেই বসেছিলেন আমি শিকদার। তিনি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে, তবে তার আন্দাজ যদি সত্যি না হয় তখন উপমাকে তো খোঁজা দরকার। আর একটু দেখি রহিমাকে কল করে বলে দে আমরা আজকে আসতে পারবো না। কিন্তু ভাই, উপমাকে দেখতেও তো পাত্রপক্ষ আসবে, তখন ওরা যদি ভুল ভেবে বিয়েটা ভেঙে দিতে চায়? তুমি আমার মেয়ে খুঁজে না দিয়ে মেয়ের বিয়ে ভেঙে যাবে ভাবছো? কিভাবে পারছো এমন করে ভাবতে? কাঁদতে কাঁদতেই বলেন সালেহা বেগম। রাহিয়ান আর উপমা এখনো রাস্তায়। রাহিয়ান আর একটা কথাও বলেনি। এতক্ষণ উপমা প্রশ্ন করেছে অনেকবার, কিন্তু রাহিয়ান চুপ। একটা শপিং মলের সামনে এসে বাইক থামায় ওরা। আবার এখানে কি করতে এসেছেন? বাইক থেকে নামতেই কথাটা বলে উপমা। জামা কাপড় কি ব্যাগে নিয়ে ঘুরিস? সামনে যেতে যেতে বলে রাহিয়ান। ব্যাগে নিয়ে ঘুরবো কেন? বাসায় জামা কাপড়। তাহলে একটা জামা পরে নিশ্চয়ই 10-15 দিন থাকা সম্ভব নয়। একটা জামা পরে থাকবো কেন? এই, আপনি না আর কথা ঘুরাবেন না। সত্যি করে বলেন তো, কোথায় যাচ্ছি আমরা? বললাম না তখন হানিমুনে যাচ্ছি। অসভ্য লোক, আপনি যান হানিমুনে, আমাকে বাসায় দিয়ে আসুন। বউ ছাড়া হানিমুন হয় নাকি জানতাম না তো। আর হলেও আমি করব না বিয়ে, যখন করে ফেলেছি বউ নিয়ে হানিমুন করব। মুচকি হেসে রাহিয়ান নিজেই কিছু জামা পছন্দ করে কিনে নেয় উপমার জন্যে। তারপরে আবারও যায় বাইকের কাছে। উপমার কিছুই করার নেই, সে রাহিয়ানের পিছে পিছে হাঁটছে। কোথায় যাচ্ছি একটু বলবেন? সন্ধ্যা হয়ে এলো। কোথায় চলে এসেছি আমরা? ঢাকার বাইরে? আর একবারও এই প্রশ্নটা করলে তোকে রেখেই চলে যাব। খিদে পেয়েছে তোর? না, তবু অল্প একটু পেয়েছে। গলার আওয়াজ ছোট করে বলে উপমা। আর 20 মিনিট, তারপর নাস্তা করে নিব। এতটুকু সময় থাকতে পারবি না? বাসায় যাব না। বাসায় গেলে তোর বাপ চাচা আমাকে বাসর করতে দেবে না, আর ওইটা তো আমি হতে দিতে পারি না। বল, বিয়ে করে বউ ছাড়া থাকবো, জাতি তো আমাকে মেনে নিবে না। উপমা আবারও হতাশ। এই লোকটা কখনোই কোনো কথার উত্তর সহজ করে দেয়নি। সেই দুপুর থেকে বাইকে সবাই আর সম্ভব না, তাই এই সকলে একটা হোটেলের সামনে এসে থামে। সেই কখন থেকে উপমা শুধু হাসপাস করছে। রাহিয়ান বিষয়টা খেয়াল করে। মিলি, আসছি। যা ওর সাথে। হাসফাস করছিস কেন? ওয়াশরুমে যাবি বললে কি হয় গাধি? লজ্জা পায় উপমা। লোকটার মুখে কিছু আটকায় না। বুঝতেই যখন পেরেছিল এভাবে বলার কি আছে, ওরা যেতে রাহিয়ান গিয়ে বসে ওদের বরাদ্দকৃত টেবিলটায়। দোস্ত, তুই কি সত্যি হানিমুন করতে যাচ্ছিস? রাহিয়ানের কানের কাছে এসে বলে আবির।
না, মশা মারতে যাচ্ছি। তোরা আমার মাথাটা আরো খারাপ করে দিবি। দেখলি কি অবস্থায় বিয়েটা হলো। তোরা পড়ে আছিস হানিমুন নিয়ে। তাহলে বিয়ে করে এইভাবে বাড়িতে না গিয়ে অন্য কোথাও কেন যাচ্ছিস? তোদের তো বললামই, বাড়ির মানুষগুলোর বোঝা উচিত ছিল আমি সুন্দরভাবে চেয়েছিলাম, বিশেষ করে বাবার। তোদের যদি আর না যেতে দেয় বাড়িতে? না দিলে যাব না, আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। আমার যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি, কিন্তু মায়ের জন্য খারাপ লাগছে। ছোট চাচির জন্য কেঁদে কেটে শেষ করবে আজকে। তাহলে জানিয়ে দে। না, 2-1 দিন যাক না, খুঁজুক, তারপর না হয় বলবো। সন্ধ্যা শেষ হয়ে রাত্রি নেমে এসেছে। সেই কখন একটু চা নাস্তা খেয়েছিল, এখন আবার খিদে পেয়ে গেছে উপমার, কিন্তু বলতেও পারছে না। বাসায় থাকলে তো উপমা একটু একটু করে বারবার খায়। রাহিয়ান বরাবরের মতোই চুপচাপ বাইক চালাচ্ছে। আরো 10-15 মিনিট পরে কুমিল্লা এসে পড়ে ওরা। উপমা শুধু চারিদিকে দেখছে, বিভিন্ন সাইনবোর্ড দেখে বুঝতে পারছে এটা কুমিল্লা শহর। তখন প্রায় রাত 8টা। রাহিয়ান বুঝতে পারে উপমার খিদা পেয়েছে, তাই সবাইকে ডেকে কোনো খাবার হোটেলের সামনে থামতে বলে। সবাই এসে থামে কুমিল্লা মিয়ামি হোটেলের সামনে। উপমা দাঁড়িয়ে থাকে, রাহিয়ান নিয়ে যায় ভেতরে। সকলে মিলে খেয়ে নেয়, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবারও যায়। উপমা এখনো জানে না সে কোথায় যাচ্ছে, কান্না পাচ্ছে তার, কিন্তু রাহিয়ানের ভয়ে কাঁদতেও পারছে না, প্রশ্নও করতে পারছে না। কিছু উত্তর দেয় না এই বজ্জাত লোকটা। বাইকে বসেই একটা সময় ঘুমিয়ে পড়ে উপমা। সে ক্লান্ত, সারাটা দিনই বাইকে বসা সে। রাহিয়ান বুঝতে পারে উপমা ঘুমিয়ে গেছে, কারণ ঘুমিয়েছে তো তার পিঠের উপরে। এক তো সারাদিন বাইক চালাচ্ছে, আবার মাথার ভিতর এতগুলো চিন্তা ভর করে আছে, কিন্তু মনে শান্তি লাগছে। তার ভালোবাসার মানুষটাকে সে পেয়ে গেছে। যাই হয়ে যাক, ছাড়বে না সে উপমাকে, ভালোবাসবে সারা জীবন। অন্যদিকে শিকদার বাড়িতে কান্নাকাটি যেন বেড়েই চলেছে। সাহেলা বেগম চিৎকার করে কাঁদছে। তার ধারণা তার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে, মেরে ফেলবে। কিন্তু সামিনা বেগম চুপ। সে জানে তার ছেলেকে 7 দিন পরে হলেও ফিরে আসবে সে যদি বেঁচে থাকে, কিন্তু উপমার জন্য মনটা পড়ছে। আমি শিকদারকে নিয়ে পুলিশের কাছে যেতে চেয়েছিল রহমান শিকদার, কিন্তু তাকে শান্ত হতে বলে সে। বাড়ির মেয়ের ব্যাপারে এইভাবে এই বিষয়টা মানুষ জেনে গেলে যে উপমারই বদনাম হবে। কিন্তু রহমান শিকদার মেয়ের চিন্তার থেকে বেশি রনির কাছে মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা করছে। অনেক কষ্ট করে ম্যানেজ করেছে তাদের। রনি উপমাকে পছন্দ করে বলে সহজে মেনেও নিয়েছে সব। রাত শেষ হয়, ভোরের আলো ফুটে। উপমা তখনও ঘুমে। রাহিয়ানকে পিছে থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে সে। রাহিয়ানের পুরো পিঠ আর ঘাড় ব্যথা করছে, কিন্তু কি করার, ম্যাডাম তো গভীর ঘুমে। আর কিছুক্ষণের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে ওরা। সবার অবস্থা নাজেহাল। কিরে, তোদের কি খবর? চোখ মেরে বাকি 3জনকে বলে রিপন। চুপ থাকবি তুই, শালা মজা নিচ্ছিস? যা বাবা, মজা নিলাম কোথায়? রিপনের গলা শুনে ঘুম ভেঙে যায় মিলি আর মার্জির। ওরাও এতক্ষণ ঘুমিয়েছিল। তোরা তো উঠলি, কিন্তু রাহিয়ানের পিচ্ছি বউ তো উঠার নামই নিচ্ছে না। জামাইয়ের কাঁধ পেয়ে বেচারি ভুলেই গেছে যে ও বাড়িতে নয়, রাস্তায়। হেসে বলে রিপন। রিপনের কথায় বাকিরাও হেসে দেয়, কিন্তু বেশিক্ষণ রাখতে পারেনি। রাগি চোখে তাকায় রাহিয়ান, তারপর আবারও যেতে শুরু করে। চারিদিকের পরিবেশ দেখে সবার চোখে শান্তি ফিরে আসে, ক্লান্তি মুহূর্তেই গায়েব হয়ে যায়। এর জন্যই তোরা এত কষ্ট করে হলেও ঘুরতে আসে। পাহাড়ের উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা। হঠাৎই ঘুম ভেঙে যায় উপমার। ক্লান্ত থাকায় কি যে সুন্দর একটা ঘুম হয়েছে, তার চোখ খুলে তাকাতে আবার চোখ বন্ধ করে নেয়। কোথায় আছে সে? আবার চোখ মেলে তাকায়, বিশ্বাস করতে পারছে না। তার স্বপ্নের জায়গা সাজেক। টিভিতে কত দেখেছে আর আফসোস করেছে কখনো যেতে পারবে কিনা ভেবে। উপমার এখনই বিশ্বাসই হচ্ছে না। রাহিয়ান বুঝতে পারে উপমার খুশি, এইটাই তো চেয়েছিল সে, তাই তো এই প্ল্যান করেছে বন্ধুদের নিয়ে। পুরোটা রাস্তা উপমা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে থাকে। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। রাহিয়ানের উপর খুব বিরক্ত ছিল উপমা, এখন কেন যেন ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। সাজেকে এসে ওরা চলে যায় ওদের রিসোর্টে। অনেক ক্লান্ত সকলে, সবারই ঘুম প্রয়োজন। পছন্দ করে খুব সুন্দর একটা রিসোর্টে উঠে ওরা। সাজেকের সুন্দর রিসোর্টগুলোর মধ্যে এইটা একটা। উপমা যাওয়ার সময় রিসোর্টের নামটা দেখে, খুব সুন্দর একটা নাম, মেঘপুঞ্জি রিসোর্ট। রিসোর্টের ভিতরে সে সবাই সবার রুম পছন্দ করে নেয়, কিন্তু সমস্যা হয় উপমার আর রাহিয়ানের। ওদের জন্য একটাই রুম ঠিক করেছে, কিন্তু উপমা কিছুতেই থাকবে না। রাহিয়ানও নাছোড়বান্দা, সেও বউ ছাড়া থাকবে না। এক প্রকার টেনেই উপমাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় রাহিয়ান। চেপে ধরে উপমাকে দরজার সাথে। এই মেয়ে, বেশি কথা আমার পছন্দ না। কতবার বলবো বিয়ে করেছি, আবার আলাদা রুমে ঘুমাবো, তাও আবার বন্ধুদের সামনে। কেন বিয়ে করলে এক রুমে থাকতে হয় নাকি? আমি মানি না এসব। জোর করে বিয়ে করেছেন আপনি আমাকে।
চোখ বড় বড় করে বলে উপমা। জোর করে শুধু বিয়ে না, আমি আরো অনেক কিছুই করতে পারি। ওইটা তো সময় মতোই দেখবি। আর বিয়ে করলে অবশ্যই এক রুমে থাকতে হবে। তোর বাপকে দেখেছিস, বুড়ো হয়ে যাচ্ছে, এখনো বউ ছাড়া ঘুমায় না, আর আমি তো সদ্য শিশু। হাসতে হাসতে বলে রাহিয়ান। ছাড়ুন, আমার থেকে দূরে সরে দাঁড়ান, একদম আমার কাছে আসবেন না, বজ্জাত লোক। আমার এত শখ নাই বুঝলি, আর না এনার্জি আছে। সারা রাত আমার পিঠের উপর শুয়ে ঘুমিয়ে এসেছিস, পুরো পিঠ ব্যথা করছে আমার। এখন তুই আমার পিঠ টিপে দিবি, আমি ঘুমাবো। আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমে চলে যায় রাহিয়ান। উপমা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমের সাথে একটা ব্যালকনিও আছে, দুটো চেয়ারও রাখা, কি সুন্দর লাগছে দেখে। উপমা ওই দিকটায় যায় আর রাহিয়ান বের হয়ে আসে একটা ট্রাউজার আর সাদা টি শার্ট পরে। ডাকে উপমাকে। পরেও ঘুরতে পারবি, এখন ফ্রেশ হয়ে আয়। এই ব্যাগটাই তোর জামা রাখা আছে, আমি ঘুমাবো, আমার পিঠ টিপে দিবি তাড়াতাড়ি। বলেই শুয়ে পড়ে বিছানায়। উপমা কিছুই বলে না, তার ফ্রেশ হওয়া দরকার। একটা জামা নিয়ে ফ্রেশ হতে চলে যায়, তাড়াতাড়ি বেরিয়ে আসে। খুব খিদে পেয়েছে তার। এসেই দেখে রাহিয়ান ঘুমিয়ে গেছে। রাহিয়ানের দিকে তাকায় উপমা। মানুষটা কি সুন্দর দেখতে, আগে তো কতবার দেখেছে, কিন্তু আজকের অনুভূতিটা ভিন্ন লাগছে। রাহিয়ান তার বর বলেই কি এমন অনুভূতি? প্রায় বিকেলের দিকে ঘুম ভাঙে রাহিয়ানের। চোখ মেলে আশেপাশে তাকায়, রোদ আসছে, পরিবেশটা সুন্দর লাগছে দেখতে। উঠে বসে রাহিয়ান পাশে ফিরে তাকাতেই দেখে উপমা গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। তখন একেবারে গোসল করে এসেছিল উপমা, চুলগুলো এখনো ভেজা। রাহিয়ান আবারও শুয়ে পড়ে, এক হাতের উপর মাথা রেখে তাকিয়ে থাকে উপমার দিকে। রাহিয়ান ভাবছে, যাকে পাওয়ার এত স্বপ্ন ছিল সেই মানুষটা আজকে ওরই পাশে ঘুমিয়ে আছে। এই দিনটারই তো অপেক্ষায় ছিল সে এতদিন। উপমার গায়ের উপর পাতলা কম্বলটা টেনে দিয়ে উঠে পড়ে রাহিয়ান। ব্যালকনিতে যায়, দুটো চেয়ার রাখা, একটাতে গিয়ে বসে সে। খিদে পেয়েছে খুব, তখনই দরজায় আওয়াজ হয়। রাহিয়ান উঠে গিয়ে দরজা খুলে দেয়। মার্জি এসেছে। ঘুম হয়েছে নতুন জামাই? তোরা ভালো হবি না তাই না? সবাই উঠে গেছে, খুব খিদে পেয়েছে, খেতে যাব, সবাইকে ডাক। আসছি। বলেই দরজা বন্ধ করে রুমে বসে। উপমা তো গভীর ঘুমে, উঠাবে নাকি ঘুমাতে দিবে বুঝতেছে না রাহিয়ান। আবার ভাবে ওর হয়তো খিদে পেয়েছে, এসব ভেবেই ডাকে উপমাকে। উপমা। নরম স্বরে উপমা ঘুমে। এই উপমা, ওঠ, খিদে পাইনি তোর? হাত ধরে বলে। চোখ মেলে তাকায় উপমা। তখন খুব খিদে পেয়েছিল। রাহিয়ান ঘুমিয়ে যাওয়ায় আর ডাকেনি, শুয়ে পড়েছিল। কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। উঠছি, আপনি কখন উঠলেন? একটু আগে। উঠে রেডি হয়ে নে, খেতে যাব নিচে। সবাই রেডি হয়ে নে, তাড়াতাড়ি উঠে। উঠছি। বলে উঠে বসে উপমা। আগে সুন্দর একটা কুর্তি পরা ছিল। উপমা ফ্রেশ হয়ে এসে চুলটা ঠিক করে একটা ঘুমটা দিয়ে নেয়, মুখে একটা মাস্কও পরে নেয়। রাহিয়ানও রেডি হয়ে নেয় এতক্ষণে। উপমাকে দেখে এই ড্রেসগুলোতে যে উপমাকে এত মানাবে তা ভাবেনি রাহিয়ান। বাইরে এসে দেখে সকলে রেডি। রাহিয়ানরা আসার পর হেঁটেই খাবার হোটেলের দিকে যায় ওরা। এই আমি কিন্তু বোম্বে চিকেন দিয়ে ভাত খাবো, শুনেছি এটা অনেক মজা হয়। তুই খেয়েছিস কোনোদিন? কিভাবে বুঝলি এটা মজা হয়? তুই আবার কথার মধ্যে কথা বললি। খাইনি তো কি হয়েছে, বাংলাদেশে কত ফুড ব্লগার জানিস, রিভিউ দেখে জেনেছি, তুই ওসব বুঝবি না। ভেঙচি কেটে বলে মিলি। মাফ করবই না মারে, তোর ওই আজাইরা ফুড রিভিউ দেখার কোনো ইচ্ছা আমার নেই। এই তোরা ঝগড়া বন্ধ করবি? কি খিদা লাগছে জানিস? তোকে এই ঝগড়া ভাল লাগতেছে না। রেগে বলে রায়হান। এতক্ষণ বাকি চারজন ওদের ঝগড়া দেখছিল। উপমা বেশ অবাক হয়, এত বড় বড় ছেলে মেয়ে বাচ্চাদের মতো ঝগড়া করে যাচ্ছে। হাসি পাচ্ছে খুব উপমার, কিন্তু এখন হাসাটা খারাপ দেখাবে তাই চেপে রইল। রাহিয়ান উপমার হাত ধরে হাঁটছে, ভালোই লাগছে উপমার। এটাই তো চেয়েছিল সে, অথচ এই রাহিয়ানকে কখনো মনের কথা বলতে পারবে কিনা তাই নিয়ে ভাবত। আর সে আর আল্লাহ সেই মানুষটাকে কত সহজে উপমার করে দিল। আবার উপমার ভয় হয়। আজকে দুটো দিন ধরে বাড়ির মানুষদের থেকে দূরে, বাড়ির মানুষগুলো জানে না উপমা কোথায় আছে। মায়ের কথাও ভীষণ মনে পড়ছে এখন। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা খাবার হোটেল পায় ওরা। সবাই গিয়ে টেবিলে বসে। রাহিয়ান এখনো উপমার হাত ছাড়েনি, হাত ধরেই বসেছে। তা দেখে আবির বলে, শালা তোর বউ কি কেউ নিয়ে যাবে নাকি আমাদের দেখাচ্ছিস তুই বিভাবিত? কেন জ্বলছে তোদের? বিয়েটা করে নিলেই পারিস। মন খারাপ করে বলে রিপন। তোরা কি অর্ডার দিবি নাকি বকবক করবি বলতো? রায়হান ওদের কথায় বিরাট বিরক্তি। ওর লেগেছে ক্ষুধা, পেটে মনে হচ্ছে ইঁদুর হাঁটাহাঁটি করছে, আর কথা বাড়ায় না। খাবার অর্ডার করে কেউ, সবার পছন্দ মতোই খাবার দেওয়া হয়। খেয়ে আবারও বের হয় সকলে। এইবার রায়হানের মনটা
ভালো, পেট শান্তি তো সব শান্তি। হেঁটে হেঁটে ওরা সাজেকের পরিবেশ দেখবে। আজকে তেমন দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নেই কারো। রাহিয়ান আর উপমা পিছে পিছে হাঁটছে। হাতটা ছাড়বেন, মানুষ দেখছে। হাতটা তো ছাড়ার জন্য ধরিনি, আর দেখুক মানুষ। শোন, এইসব মানুষ দেখছে বলে লাভ নাই, বিয়ে করেছি, দরকার হলে কোলে নিয়ে হাঁটবো। দরকার নিয়ে তো দরদের। বিয়ে করেছেন বলে কি সব করবেন, যা খুশি তাই নাকি? মগের মল্লুক। মুখ বাঁকা করে বলে উপমা। রাহিয়ান এইবার উপমার কোমরে হাত রাখে আর একটু কাছে টেনে নিয়ে চেপে ধরে নিজের সাথে। যা খুশি তাই তো এখনো করতেই পারলাম না। তুই অনেক ছোট তো, তাই ভেবেছি যা খুশি তাই একটু সময় নিয়েই করব। কিন্তু তুই চাইলে আমার কোনো সমস্যা নেই, এক ইশারাহি কাফি হ্যাঁ। হাত ছড়ান। কি বলতে চান কি আপনি? খারাপ লোক? আপনাকে আমি ভালো ভেবেছিলাম। আমি তো ভালোই, এর থেকে ভালো মানুষ কিভাবে হয় বল? বিয়ে করেছি কোথায়, 2 দিন রুমের দরজাই খুলবো না, সেখানে তোকে সাজেক ঘুরাচ্ছি, আর তুই বললি কি আমি নাকি খারাপ? মানা যায় এগুলো বল? আপনাকে আমি খেয়ে ফেলবো বলে দিলাম। রেগে গিয়ে বলে উপমা। খুব রাগ লাগছে তার। আচ্ছা, খেতে মন চাইলে বলবি, আমি আছি তো। ঠোঁট চেপে হেসে বলে রাহিয়ান। ছি ছি উপমা, কি নেগেটিভ মাইন্ড তোর, ছি। বলেই হাসতে থাকে রাহিয়ান। আপনি আর আমার সাথে একটাও কথা বলবেন না। পচা তিতর খাটাস লোক। আপনি একটা বুইড়া বেটা। বলে চলে আসে উপমা। এই বুইড়া বেটা কি জিনিস এইটা তুই বুঝবি একদিন, উপমা, মনে রাখিস। বলে রাহিয়ান আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে। উপমার রাহিয়ানের কাছে ঘাসিনি মিলিদের সাথেই ঘুরেছে। সন্ধ্যার দিকে আবার ওরা রিসোর্টে ফিরে আসে। এর মধ্যে মিলিদের সাথে অনেক ভাব হয়ে গেছে উপমার। রুমে চলে আসে উপমা। এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে যাবে, তাই বারান্দায় গিয়ে বসে উপমা ভীষণ খারাপ লাগছে। মায়ের সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কিভাবে বলবে? তার ফোনটাই তো রাহিয়ানের কাছে। প্রায় আধা ঘন্টা পরে রাহিয়ান রুমে আসে। উপমা নেই কোথাও। রাহিয়ান ভাবে মিলিদের রুমে, ওখানেও নেই। তখনই মনে পড়ে ব্যালকনিতে তো দেখা হয়নি। সেখানে গিয়ে দেখে উপমা বসে আছে। কাছে যেতে রাহিয়ান বুঝতে পারে উপমা রান্না করছে। বুকটা কেঁপে ওঠে রাহিয়ানের। ও কি কোনো কারণে উপমাকে কষ্ট দিয়ে ফেলেছে? রাহিয়ান গিয়ে বসে উপমার পাশে। রাহিয়ানকে দেখে চোখ মুছে ফেলে উপমা। কি হয়েছে তোর, কান্না করছিস কেন? আমি নিচেই ছিলাম, মাথা ব্যথা করছে, তাই চা খেয়ে আসলাম। ভয় পেয়েছিস? রাহিয়ানকে পেয়ে যেন উপমার কান্না আরো বেড়ে যায়। রাহিয়ানকে জড়িয়ে ধরে উপমা। রাহিয়ান বেশ অবাক হয়, কিন্তু কিছু বলে না। কাঁদুক আগে, তারপর জিজ্ঞেস করবে কি হয়েছে, বলবি একটু? না বললে আমি কি করে বুঝবো বল? আমি কিছু করেছি? খিদে পেয়েছে? কোথাও ব্যথা পেয়েছিস? উপমা মাথা নাড়ায়। মানে এইসবের কিছুই হয়নি। তাহলে কি হয়েছে বল না। মায়ের কথা মনে পড়ছে। আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ ভয় করছে আমার। আজকে 2 দিন হয়ে গেল, আপনি আমায় কিছুই বললেন না। হুট করে বিয়ে, এখানে আসা। বাড়ির মানুষ তো কিছুই জানে না। কি হবে? মা আমায় অনেক বকবে, বড় মা আমায় ভুল বুঝবে। বলে আরো কান্না করতে থাকে উপমা। পাগল তুই? আমি থাকতে কেউ তোকে কিছুই বলতে পারবে না। বিশ্বাস নেই আমার উপর? আমি সব ঠিক করে দিব, একটু সময় দে আমায়। আমি যদি এমনটা না করতাম, ছোট চাচ্চু তো তোকে বিয়ে দিয়ে দিত। ওইটা তো আমি মেনে নিতে পারতাম না, তাই তোকে জোর করেই আমার করে নিয়েছি। আর বাকি রইল বাড়ির সবাই। ওইসব নিয়ে একদম ভাববি না, আমি আছি তো। মায়ের কথা মনে পড়ছে, কথা বলে নিবি। তোর ফোনটা ওই দিন নিয়েছিলাম, সবাই বারবার ফোন করতো, আমি ঝামেলা চাইনি। আমি ফোন করব বাড়িতে, আজকে রাতটা যাক, আর কাঁদবি না। বলে আরো জোরে জড়িয়ে ধরে উপমাকে। আমার হাড্ডি ভেঙে ফেলবেন? এত জোরে কেউ ধরে? ছাড়ুন। বলে দূরে চলে যায় উপমা। তুই অনেক স্বার্থপর জানিস, নিজেই এসে জড়িয়ে ধরলি। আমি ধরতে গেলে দোষ হয়ে গেল। ধরবেন কেন? ধরবো কেন ওইটা অনেক তাড়াতাড়ি বুঝে যাবি। আর যেদিন সত্যি ধরবো, ওই দিন আর তোর রক্ষে হবে না। চোখ মেরে বলে রাহিয়ান। মেরে ফেলবেন নাকি হুমকি দিচ্ছেন? মেরে ফেলবো না, তবে মরার মতোই করে ফেলবো। বি রেডি। আবারও চোখ মেরে বলে রাহিয়ান। অশুভ লোক, চলে যান এখান থেকে। রাতের বেলায় সাজেকের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। সে পরিবেশটাই উপভোগ করছে উপমা বসে বসে। রাহিয়ান রুমে চলে গেছে অনেকক্ষণ আগে, কি করছে কে জানে। আর কিছুক্ষণ থেকে উপমাও চলে আসে। এসে দেখে রাহিয়ান বসে বসে ফোনের মধ্যে কি যেন করছে। কি করছেন? বিছানার আরেক পাশে বসে বলে উপমা। চাকরি খুঁজছি।
উপমার দিকে না তাকিয়ে বলে রাহিয়ান। চাকরি কেন খুঁজছেন? নিজেদের বিজনেস থাকতে আপনি চাকরি খুঁজছেন? খুঁজছি। আপনি তো চাকরি করছেনই, খোঁজার কি প্রয়োজন? না করছি না, ছেড়ে দিয়ে এসেছি, অন্য কোথাও করব, পেয়ে যাব ইনশাল্লাহ। পেয়ে তো যাবেন জানি, কিন্তু ছাড়লেন কেন? বড় চাচু ছাড়তে দিল? তোর বড় চাচ্চুর ছেলে আমি, আমাকে আটকেও তো রাখতে পারবে না। আর এখন বিয়ে করেছি না, নিজের যোগ্যতায় বউয়ের দায়িত্ব পালন না করতে পারলে শরমের একটা ব্যাপার আছে না? বিয়ে করছেন বলে চাকরি করবেন? অন্য কোথাও কেন চাকরি করবেন? অবশ্যই, আমি একা হলে তো এই যে বন্ধুদের সাথে ঘুরে ফিরেই দিন কাটিয়ে দিতাম, কিন্তু এখন তো মিসেস রাহিয়ান শিকদারও নিয়ে এসেছে জীবনে, বউয়ের শখ পূরণ করতে হবে না? বাহ, কিন্তু আমার তো কোনো শখই নেই। আচ্ছা, কি কি শখ তোর একটু বলতো আমায়। ফোন রেখে উপমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে রাহিয়ান। চমকে যায় উপমা। এটা কি হলো? কি হলো? এখন কি শুতেও পারবো না আমি? সব বিষয়ে ছাড় দেওয়া যাবে না তো? কি বিষয়ে ছাড় দিয়েছেন আপনি আমায়? সবসময় শুধু আমার শাসন করেছেন, কোনো কিছু মন মতো করতে পারিনি। জোর করে বিয়েও করলেন, এখন বাড়িতেও যেতে দেবেন না। তাহলে ছাড়টা দিলেন কোথায়? আস্তে একটু দম নে, তারপর বল আমি পালিয়ে যাচ্ছি না। আর খবরদার আর একবারও বলবি না আমি তোকে জোর করে বিয়ে করেছি। বল যে আমি তোকে সুন্দর একটা বর পেতে সাহায্য করেছি। আর তোকে শাসন তো আমি সারা জীবনই করব, এর জন্যই তো আমার করে নিয়েছি, যাতে আমার থেকে বেশি তোর উপর কারো অধিকার না থাকে। বাহ, খুব ছাড় দিয়েছেন আপনি আমায়, আমি ধন্য হয়ে গেছি। উঠে বসুন, আমার পা ব্যথা করছে। বিয়ে করা বউ হয়েও এখনো যে তোকে আস্ত রেখেছি, এইটাই কি অনেক বেশি ছাড় বলে তোর মনে হয় না? উপমার চোখের দিকে তাকিয়ে বলে রাহিয়ান। আরে পা ব্যথা করলেও কিছু করার নাই, চুল টেনে দিবি, ঘুমাবো আমি। আর আমি বসে থাকবো? কথাটা বলে উপমার হাত দুটোর চুলের মধ্যে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। মানুষ দেখলে বলবে সে এখন গভীর ঘুমে। উপমারও কিছুই করার নাই, পড়েছে এক পাগলের পাল্লায়। তবে খারাপ যে লাগছে তাও না। রাহিয়ানের চুলগুলো টেনে দিতে থাকে। শিকদার বাড়িতে আজকে দুটো রাত ধরে কারো চোখে ঘুম নেই। সেহেলা বেগম পাগল প্রায়, লামিয়াও কাঁদছে, সামিনা বেগম বড়, তাই সে সকলের সামনে চুপ থাকলেও একা একা খুব কেঁদেছেন। রাহিয়ান উপমার জন্য সবারই মন খারাপ। অপেক্ষায় আছে শুধু একটা খবরের, ছেলে মেয়ে দুটো সুস্থভাবে যেন বাড়ি ফিরে, এইটায় আশা এখন। রাহিয়ান ঘুমিয়ে গেছে সেই কখন, কিন্তু এখনো উপমার কোলের উপরই শুয়ে আছে। উপমার পা দুটো যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, আর এইভাবে বসে থাকা সম্ভব নয়। তখনই দরজায় আওয়াজ হয়। উপমা রাহিয়ানকে বালিশে শুইয়ে দেয় সাবধানে, তারপর উঠে গিয়ে দরজা খুলে দেখে মার্জি আর মিলি এসেছে। কি করছিলে উপমা? বিজি তুমি? আরে না আপু, বিজি কেন হব? আসো না, ভেতরে আসো। না, ভিতরে যাব না। রাহিয়ান কোথায়? উনি তো ঘুমে আপু, ডেকে দেবো? আরে না, ঘুমিয়ে থাকো, কেউই জেগে নেই, মাত্র রাত 10টা। চলো আমরা গিয়ে বাইরে বসি। এখন আপু? আচ্ছা, আসছি। রাহিয়ানের দিকে তাকায় উপমা। না, ও তো গভীর ঘুমে, এখানে বসে থেকেও বোর হবে। তার থেকে ভালো ওদের সাথে আড্ডা দেওয়া। তিনজনে মিলে রিসোর্টের নিচে আসে। এখানে অনেক লাইট থাকায় কোনো সমস্যাই হয় না ওদের। সুন্দর একটা জায়গা দেখে বসে। মানুষ কম না আবার বেশিও না। রিসোর্টের নিচে দোকানগুলো এখনো খোলা। 3 কাপ চা অর্ডার দিয়ে বসে ওরা তিনজনে। আচ্ছা উপমা, তোমার যে এইভাবে বিয়ে হলো, তোমার কি মন খারাপ এই বিষয়টা নিয়ে? না আপু, মন খারাপ না, আসলে বিষয়টা এভাবে আমি কখনো ভাবিনি। বাড়ির মানুষগুলোও তো কিছু জানে না, সবাই জানার পরে কিভাবে নেবে ওইটা ভেবেই একটু খারাপ লাগছে। রাহিয়ানকে পেয়ে খুশি তো তুমি? আমরা কিন্তু সেই কলেজ থেকে একসাথে পড়েছি। রাহিয়ানের মতো ছেলে হয় না। কত মেয়ে ওকে পছন্দ করতো, তুমি গুণে শেষ করতে পারবে না। কিন্তু ও খুব ভালো, আমার বিশ্বাস ওর কাছে তুমি সব থেকে খুশি থাকবে। আর একদম চিন্তা করবে না, রাহিয়ান আছে না, ও দেখবে সব ঠিক করে দিয়েছে। তুমি শুধু ওর পাশে থেকো। মুচকি হাসে উপমা। মানুষটা যে খুব ভালো তা সে জানে। সেই ছোট থেকে দেখছে সেরাহিয়ানকে বিচক্ষণ একজন মানুষ, গম্ভীর, তবে সব কাজে তার পারফেক্ট। এর জন্যই তো বড় মা সবসময় বলতো রাহিয়ান তার গর্ব। উপমা তো সেই গম্ভীর রাহিয়ানের প্রেমেই পড়েছিল। কিন্তু এখন বুঝতে পারছে উপমা রাহিয়ান শুধু
গম্ভীরই নয়, ভিতরে ভিতরে একটা নির্লজ্জ লোক, মুখে কিছু আটকায় না, আরো টুকটাক কথা বলে তিনজনে। মিলি তো সবই বলে দিয়েছে উপমাকে। রাহিয়ান কেমন ছিল, কি কি করতো, ওর পিছে কত মেয়েরা ঘুরতো, সব বলে দিয়েছে। উপমা শুনেছে আর হেসেছে, মনে মনে দুষ্টু বুদ্ধিও করে নিয়েছে। প্রায় রাত 12টায় গিয়ে শেষ হয় ওদের আলাপ। উপমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসলেও কিছুই বলতে পারছিল না এতক্ষণ। মিলি ওদের বিদায় দিয়ে উপমা চলে আসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখে রাহিয়ান দাঁড়িয়ে আছে। উপমা ভেবেছিল উঠবে না, এবার কি করবে। রাহিয়ান এগিয়ে আসে উপমার দিকে, উপমাও এগিয়ে যায়। রাহিয়ানকে দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। উপমা কিছু বলতে যাবে তার আগেই রাহিয়ান উপমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। দূরত্ব রেখে নিজে ও ঝুঁকে উপমার উপর। ভয় পেয়ে যায় উপমা। কোথায় গিয়েছিলি? কয়টা বাজে এখন? এইখানে কিছু চিনিস তুই? আমি বলেছিলাম না আমি ঘুমাবো, আমার পাশে থাকবি, শুনিসনি কেন কথা? গাল চেপে ধরে উপমার। আমি একা যাইনি, মিলি আপুরাও এসেছিল। উপমার চোখে পানি এসে গেছে। তো ওরা আসলেই যেতে হবে, নিষেধ করিনি আমি। বরের কথা অমান্য করা হচ্ছে এখনই। আমি যেতে চাইনি, আপুরা বলল, না করতে পারিনি। কান্না করে দিল উপমা। উপমাকে কান্না করতে দেখে রাহিয়ানের রাগটা চলে যায় নিমিষেই। উঠে দাঁড়ায় সে, উপমাও উঠে বসে, গাল দুটো লাল হয়ে গেছে উপমার। রাহিয়ান আর সময় নেয় না, জড়িয়ে ধরে উপমাকে গালে চুমু দিতে থাকে। সরি, আমি বিশ্বাস করে এমন করতে চাইনি, রাগ লাগছিল। ঘুম থেকে উঠে তোকে না দেখতে পেয়ে আমি মাত্র নিচে যাচ্ছিলাম, আর করব না। সরি লক্ষ্মী, ব্যথা পেয়েছিস অনেক। দূরে যান, আপনি আমাকে মেরেছেন, এখন আবার এসেছে আহ্লাদ করতে। আমি মারবো, আমি আহ্লাদ করব, আমি আদর করব। শক্ত করে জড়িয়ে ধরে উপমাকে। ছাড়বেন আপনি আমায়? না, এইভাবেই থাকবো। উপমা জানে এখন হাজার বলেও সে রাহিয়ানকে বোঝাতে পারবে না। হুটহাট রেগে যাবে, আবার আহ্লাদ করবে। এমন করলে কি যে হবে উপমার আল্লাহ মালুম। সময় হচ্ছে বয়ে যাওয়া নদীর মতো। রাত শেষ হয়ে ভোর হতে যেন সময় লাগে না। খুব ভোরে ঘুম ভাঙে উপমার। পুরো রুম অন্ধকার হয়ে আছে। রাতে ঘুমটা খুব ভালো হয়েছে তার। পাশেই তাকাতে দেখে রাহিয়ানকে ঘুমিয়ে আছে। দূরত্ব বজায় রেখেই ঘুমিয়েছে রাহিয়ান। উঠে গিয়ে রুমের পর্দাগুলো টেনে দেয় উপমা। ভোরবেলায় সাজেক যেন আরো সুন্দর হয়ে উঠেছে। মানুষ কি আর এমনি সাজেককে মেঘের রাজ্য বলেছে? উপমা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ফ্রেশ হয়ে অজু করে আসে। এইবার রাহিয়ানকে তুলবে। এই লোকটা শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। এই যে শুনছেন মিস্টার রাহিয়ান শিকদার? আস্তে করে ডাকে উপমা। রাহিয়ানের ঘুম পাতলা হতে একবার ডাকতেই উঠে যায় সে। উপমার বাচ্চা, কয়টা বাজে? এত সকালে ডাকছিস কেন? উল্টো দিকে ঘুরে আবার শুয়ে পড়ে রাহিয়ান। আহ, কি শান্তিতে ঘুমাচ্ছে দেখো। এই যে জনাব, একদিনও তো নামাজ পড়েন না, উঠুন নামাজ পড়বেন। রাহিয়ানের চোখে অনেক ঘুম, তবুও তাকে উপমা এক প্রকার টেনে তুলে ফ্রেশ হতে পাঠায়। রাহিয়ান আসার পর একসাথে দুজনে নামাজ পড়ে নেয়। গিন্নি হয়ে যাচ্ছিস? পিছন থেকে জড়িয়ে ধরে উপমাকে রাহিয়ান। আপনার বুঝি তাই মনে হচ্ছে? তাই তো মনে হচ্ছে, তবে তুই ভালো গিন্নি হতে পারবি, যা দোয়া করে দিয়েছি। উপমার ঘাড়ে নাক ডুবিয়ে বলে কথাটা রাহিয়ান। উপমার অন্যরকম অনুভূতি হচ্ছে। এই দূরে সরে দাঁড়ান, যখন তখন জড়িয়ে ধরবেন না বলে দিলাম। দূরে সরে গিয়ে বলে উপমা। শুধু জড়িয়ে ধরেছি, এখনো কত কিছু করা বাকি। দুষ্টু হেসে বলে রাহিয়ান। আপনি না বলেছিলেন আজকে বাসায় কল করবেন? এটা বলতে চাচ্ছিল উপমা এতক্ষণ। মায়ের জন্য মনটা কেমন করছে তার। আচ্ছা যা, ফোনটা নিয়ে আয় আমার। উপমা গিয়ে ফোনটা নিয়ে আসে। রাহিয়ান ফোন করে আমি শিকদারের কাছে। একবার রিং হতে তিনি ধরেন কলটা। রাহিয়ান, কোথায় তুমি? উপমা কোথায় আজকে? 3টে দিন হয়ে গেল, কোথায় নিয়ে গেছো তুমি উপমাকে? এক নিঃশ্বাসে কথাগুলো বলেন আমি শিকদার। সামিনা বেগম ও তার পাশে এসে দাঁড়ায়। আস্তে বাবা, আমি আছি আর উপমাও আছে। কোথায় আছি সেটা না জানলেও চলবে। এখন বলো তোমরা সবাই কেমন আছো, আর এত টেনশন করছো কেন? আমি থাকতে তোমার ভাতিজিকে কেউ নিয়ে যাবে, এইটা অন্তত তুমি ভাবতে পারো না বাবা? শান্ত গলায় বলে রাহিয়ান, এমন ভাবে বলছে যেন কিছুই হয়নি। তুমি কি আমার সাথে মজা করছো? আমি জানতাম উপমা তোমার সাথে এমন করার মানে কি। তুমি না হয় শুরু থেকে এমন, কিন্তু উপমার বাবা মা কি নেই? ভাবতে পারছো ওদের কি অবস্থা? সাহেলা সারাদিন কান্না করছে, তুমি আজই বাড়ি ফিরে আসবে। আমি সবই জানি, কিন্তু বাড়িতে তো ফিরবো, তবে আজ না, কিছুদিন পরে। হানিমুন না করেই ফিরবো। তোমাদেরকে আমি চিনি না। হানিমুন মানে?
তুমি উপমার সাথে উল্টোপাল্টা কিছু করনি তো? রাহিয়ান, উপমা বাচ্চা মেয়ে। কি সব বলছো বাবা? কি করব? বিয়ে করেছি আর তেমন কিছুই করিনি। তুমি বিয়ে করেছো? কেন, তুমি কি ভেবেছিলে তোমার ভাতিজিকে নিয়ে ঘুরতে এসেছি? আমি শিকদার অবাক হলেন। তার ছেলে এমন একটা কাজ কি করে করতে পারলো ভাবতেও পারছে না সে। তার ভাই কি রাহিয়ানকে মেনে নিবে? সে তো রনিকে মেয়ের জামাই করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি শিকদার আর কিছুই বলতে পারেন না। ছেলের জন্য হলেও তার ভাইয়ের সাথে তার কথা বলা দরকার। বাড়ি ফিরে এসো। আসবো। আমি জানি বাবা ছোট চাচু কি চাই। আমি আসবো, আর 2 দিন সময় দাও, ফিরে আসবো। আর ছোট চাচি আর মাকে বলো কান্না না করতে। রাখছি। বলেই কলটা কেটে দেয়। উপমা পাশে দাঁড়িয়ে সবই শুনছিল এতক্ষণ। আমার বাবা কি চায় বললেন? তেমন কিছু না, তার সুন্দরী কন্যার জন্য একটা বড়লোক ভুঁড়িওয়ালা জামাই চাই। ব্যালকনিতে যেতে যেতে বলে রাহিয়ান। মানে বাবা কেন এমনটা চাইবে? রাহিয়ানের পিছে পিছে যায় উপমা। কারণ তোর বাবা চায় তুই সুখে থাক, সাথে তোর বাবাও যাতে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে। দেখ, আমাদের বিজনেসটা তো বাবার, তাই এই চিন্তা তোর বাবার। তোর যে নাফিসার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছিল জানিস? ওই রনির বয়স 35, তোর বয়স কত? 18। এখন ভেবে দেখ তুই। উপমা ভাবতেই পারছে না তার বাবা এমন চিন্তা করতে পারে। নিজের মেয়েকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার কথা ভাবে। যা বললাম এসব নিয়ে ভাববি না, আমি তোর বাপের পরোয়া করি না। আমরা পরশু বাড়ি ফিরে যাচ্ছি। কি করার? বাড়ির মানুষ চিন্তা করছে, তুইও কান্না করছিস। আমারও একটা চাকরির ইন্টারভিউ দিতে হবে, সব মিলিয়ে যেতে হবে। আচ্ছা। বলেই উপমা চলে আসতে পা বাড়ায়। বাবার কথাগুলো মনে করে বড্ড কান্না পাচ্ছে তার। কিন্তু আসার আগে হাত ধরে ফেলে রাহিয়ান। বুকের সাথে মিশিয়ে নিয়ে উপমাকে। কান্না পাচ্ছে তাই না? দেখ, কান্না করার কথা আমার, কিন্তু কান্না করছিস তুই। আপনি কেন কান্না করবেন? এই যে বিয়ে করলাম, সাজেকেও আসলাম, কিন্তু বাসরটাই তো করতে পারলাম না। নিজেকে আমার বিবাহিত ব্যাচেলর মনে হচ্ছে, বউ কাছে বুকের মধ্যে, কিন্তু ভালোবাসতে পারছি না। এর থেকে বড় কষ্ট আর আছে বল? আমার বন্ধুরা যদি এই কথা শুনে আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে ওরা। ছি রাহিয়ান, ছি। উপমাকে আরো জোরে নিজের সাথে চেপে ধরে উপমার মন খারাপগুলো নিমিষেই হাওয়া হয়ে যাচ্ছে। আপনি অনেক খারাপ মানুষ জানেন। আমি ভাবতাম আপনি গম্ভীর, রাগী, একটু রোমান্টিক না, কিন্তু এখন দেখছি আপনি একটা ফাজিল লোক। আমি ভালো মানুষ, কিন্তু নিজের বউয়ের কাছে সাধু হয়ে থাকার মতো ভালো না। নিজের সাথে যুদ্ধ করে নিজেকে ধরে রেখেছি। তোর সবকিছু মেনে নিতে একটু সময় দরকার জানি আমি, তবে বেশি দিন দিতে পারবো বলে মনে হচ্ছে না। সাবধান উপমা, সর্বনাশ হয়ে যাবে তোর। কানের কাছে চুমু খেয়ে বলে রাহিয়ান। কেঁপে উঠে উপমা দূরে সরে যায়। চলুন না, নিচে গিয়ে হেঁটে আসি। জো হুকুম মহারানী, চলুন। দুজনে চলে যায় বাইরে হাঁটতে। দুজনে মিলে হাঁটছে সাজেকের পাহাড়ি রাস্তায়। এখনো তেমন মানুষ দেখা যাচ্ছে না। উপমা আর রাহিয়ান হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে পড়ে। উপমার অনেক ভালো লাগছে পরিবেশটা, পছন্দের জায়গার সাথে পছন্দের মানুষ, আর কি চাই। রাহিয়ান উপমার হাত ধরে রেখেছে। চা খাবি? এত সকালে চা পাবেন কোথায়? সব জায়গায় তো ফাঁকা। আছে, আর একটু সামনে গেলেই হয়তো পাবো। এইখানকার বিখ্যাত ব্যাম্বো চা। বাসের ভেতরে চা? হেসে বলে উপমা। একটু সামনে যেতেই সত্যি একটা চায়ের দোকান পায় ওরা। মাত্রই খুলেছে দোকানটা। রাহিয়ান দুটো চা কিনে নেয়। খেতে খেতে দুজনে হাঁটছে আর টুকটাক কথা বলছে। আপনাকে নাকি অনেক মেয়েরা ভালোবাসতো? হঠাৎই প্রশ্ন করে উপমা। রাহিয়ানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব একটা অবাক হয়নি। হয়তো বাসতো, আমি কিভাবে বলবো? আপনাকে ভালোবাসতো আর আপনি বলতেই পারছেন না? আমি কি কে কে আমাকে ভালোবাসে সেই সব জানতে কলেজে যেতাম। আমি পড়ালেখা করতে যেতাম, আর ওইটাই মন দিয়ে করতাম। তাহলে বলতে চাইছেন আপনার কেউই ছিল না? ছিল তো একজন। উপমা থেমে যায়। ছিল মানে? কে ছিল? কে ছিল সে? তুই। রাহিয়ানের সহজ উত্তরে চমকায় উপমা। মানে? খুব সহজ ভেবে দেখ, বুঝে যাবি। উপমা দাঁড়িয়ে থাকে। এই লোকটা কি সহজ করে তাকে কিছু বুঝতে বলবে, নাকি সবসময় এমনই করে যাবে? অনেকটা পথ এসে গেছি, চল এইবার রিসর্টে সবাইকে ডেকে তুলবো, নাস্তা করে ঘুরতে বের হব। এমনি 15 দিনের ট্রিপে মাত্র 4 দিন থাকছি। দুজনে আবার চলে আসে রিসোর্টে। এসে বাকিদের ডেকে তুলে তারপর একসাথে নাস্তা করতে বের হয়। নাস্তা শেষ করে ঘুরতে বের হয়। উদ্দেশ্য কংলাক পাহাড়। সকলে বাস হাতে নিয়ে পাহাড়ে উঠছে। উপমার মাথা ঘুরছে। এত উঁচু
নিচে তাকাতে পারছে না। রাহিয়ান উপমার পিছে থাকে, যদি পড়ে যায় এই ভয়ে। বহু কষ্টে পাহাড়ের উপরে এসে পৌঁছায় ওরা। উপমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। কি সুন্দর জায়গা! মানুষ যে কেন বাংলাদেশের এত সুন্দর জায়গা রেখে বিদেশে ভ্রমণে যায় কে জানে। প্রায় অনেকক্ষণ থেকে আবারও চলে আসে ওরা। নিচে এসে একটা দোকানের সামনে বেঞ্চিতে বসে। কাল চলে যাচ্ছি আমরা। রাহিয়ান বলে উঠে, হঠাৎ করে কেউই আশা করেনি এই কথা। কি বলছিস? 15 দিনের ট্রিপ, এইটা ভুলে গেলে নাকি? কাল চলে যাবি মানে? দোস্ত, তুই কি হানিমুনে করতে ব্যর্থ বলতো? অন্য কোথাও যেতে চাচ্ছিস? ঠাট্টা করে বলে রিপন। আমি সত্যি বলছি রিপন, মজা না। কাল আমি আর উপমা চলে যাব। বাবার সাথে কথা হয়েছে, বাড়ির সকলে চিন্তা করছে, উপমাও কান্না করে। এইভাবে থাকা সম্ভব না। আর তোরা তো জানিসই চাকরি খুঁজছি অনলাইনে, এমন একটা পেয়েও গেছি। ঢাকা গিয়ে দেখি চেষ্টা করে। এইটা কেমন হয় শালা? তাইলে আমরাও চাই। তোরা কেন যাবি? 15 দিনের সবকিছু তোদের তো কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে তারপরে আয়। আমিও যেতাম না, কিন্তু উপমা কান্না করে, এটা আমার ভালো লাগে না। তুই বেটা বউ পাগল হবি। হবে কি, ও তো এখনই বউ পাগল। তবে তোর যদি বেশি প্রবলেম হয় তাহলে যেতে তো হবেই। কখন যাবি? কাল সকালের দিকেই বের হব। আচ্ছা যা তাহলে। কিন্তু দোস্ত, আমার একটা প্রশ্ন আছে, শরম পাইস না? কি প্রশ্ন? তুই কি সত্যি হানিমুনে ব্যর্থ? সত্যি কইরা বলবি দোস্ত, তোর মুখ দেখা বুঝছি আমি তুই ব্যর্থ। দুঃখী দুঃখী ভাব করে বলে রিপন। রিপনের প্রশ্ন শুনে আবির আর রায়হানও হেসে দেয়। রাহিয়ান রাগী চোখে তাকায় ওদের দিকে। আমি কি তোদের মতো? তোরা কোনোদিনও ভালো হবি না। আরও কিছুক্ষণ কথা বলে আবারও ঘুরতে চলে যায় ওরা। সাজেক শহরটা খুবই ছোট, তবে দেখতে অসাধারণ। সারাটা দিন ঘুরে ফিরে সময় কাটায় ওরা। বন্ধুদের সাথে থাকলে হয়তো সময়গুলো এভাবেই চলে যায়। সন্ধ্যায় রিসোর্টে ফিরে আসে, যে যার রুমে চলে যায়। উপমা মিলিদের সাথে ওদের রুমে যায়, একটু থেকে আবারও চলে আসে। রুমে ঢুকে উপমা বিছানায় শুয়ে পড়ে। বাড়িতে থাকলে উপমা ভালো থাকে, কোথাও গেলে উপমার অস্থির লাগে, অল্পতেই হাঁপিয়ে যায়। রুমে তো এসেছে, কিন্তু রাহিয়ানকে এখনো দেখেনি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে উপমা তাকায় সেই দিকে। রাহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধুমাত্র এই ট্রাউজার, তোয়ালে দিয়ে চুল মুছছে। উপমাকে তাকিয়ে থাকতে দেখে রাহিয়ান মুচকি হাসে। উপমার কাছে এসে টেনে বসিয়ে দেয় উপমাকে। রাহিয়ানের কোলে কোমর জড়িয়ে ধরে উপমার ঘাড়ে মুখ গুজে দেয়। এইভাবে তাকিয়ে থাকতে নেই সুন্দরী, আমার উপর বদনজর লেগে যাবে। উপমা কোনো কথা বলতে পারছে না, কেমন যেন লাগছে। রাহিয়ানের নিঃশ্বাস উপমার ঘাড়ে পড়ছে। উপমা ভেবে পাচ্ছে না কি করবে, সুরসুরি লাগছে খুব। আমি শাওয়ার নেব, ছাড়ুন আমায়। বলেই দেরি না করে দৌড়ে জামা নিতে ওয়াশরুমে চলে যায়। রাহিয়ান মুচকি হাসে। প্রায় অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পরে একটা কালো কুর্তি পরে ভেজা চুলে বেরিয়ে আসে উপমা। রাহিয়ান বসে ফেসবুক স্ক্রল করছিল। উপমাকে দেখে ফোন রেখে উপমাকে দেখতে থাকে। কি করে যে রাহিয়ান নিজেরে আটকে রেখেছে সেই বুঝতে পারছে। সব কাজ শেষে উপমা বিছানায় শুতে আসে। রাহিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এভাবে কি দেখছেন? তোকে দেখা হয়েছে? তাহলে ঘুমিয়ে পড়ুন। একটা কথা বলবো। উপমা অবাক হয় রাহিয়ানের শান্তভাবে কথা বলছে। কি বলুন? রাহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে উপমা। আমার বুকে ঘুমানো যায় না উপমা, বউ পাশে নিয়ে এইভাবেই ঘুম আসে না। উপমা আর দেরি না করে চলে যায় রাহিয়ানের বুকে। রাহিয়ানের বুকে শান্তি ফিরে আসে। ভেবেছিল উপমা আসবে না, দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিনই সকাল সকালই বেরিয়ে পড়ে উপমা আর রাহিয়ান। বন্ধুদের মন খারাপ হয়, কিন্তু কিছুই করার নেই। ওদের সবকিছুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এটাই চাওয়া তাদের। ঠিক আছে, তাহলে সাবধানে বাইক চালাবি আর পৌঁছে কল করে দিবি, ঠিক আছে? আচ্ছা দিব, তোরাও সাবধানে থাকিস। এনজয়। বেরিয়ে পড়ে ওরা। ঢাকায় আসতে আসতে রাত 8টার মতো বেজে যায়। বাড়িতে যাওয়ার আগে বন্ধুদের কল করে জানিয়ে দেয় রাহিয়ান। উপমার বুক কাঁপছে, ভয় লাগছে ভীষণ, কি হবে কে জানে। রাহিয়ান বাইকটা রেখে উপমার হাত ধরেই বাড়িতে ঢুকে। উপমার পা যেন চলছে না। বাড়ির ভিতরে আসতেই দেখে সকলে বসার ঘরে বসে আছে। দেখে মনে হচ্ছে ওদেরই অপেক্ষায় ছিল। উপমাকে দেখে সাহেলা বেগম এগিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপমাও মাকে পেয়ে কান্না করছে। রাহিয়ানের পাশে এসে দাঁড়ায় সামিনা বেগম। এরপর রুমের বাকি মানুষগুলো চুপ করে বসে আছে। রাহিয়ান তাকায় উপমার বাবার দিকে, তিনি মাথা নিচু করে বসে আছেন। হঠাৎই রহমান শিকদার উঠে এসে উপমাকে ছাড়িয়ে নেয় ওর মায়ের থেকে। মারার জন্য হাত উঠায়, কিন্তু তার আগে হাতটা চেপে ধরে ফেলে রাহিয়ান। ভুলে যাবেন না উপমা, এখন শুধু আপনার মেয়ে না, আমার স্ত্রীও। ওর গায়ে হাত তোলার অধিকার আপনার আর নেই। আর আগেও কি অধিকার ছিল আপনার? ছেলে মেয়ের কোনো খবর নিয়েছেন কখনো? ছোট চাচি আর মেহরাবের দিকে নজর দিন। উপমার জন্য এখন তো আমি আছি।
রাহিয়ান উপমার হাত ধরে আমি শিকদারের সামনে এসে দাঁড়ায়। আমি আশা করব এই বাড়িতে এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে ও আমার কিছু করার নেই। শুধুমাত্র তোমার কথায় আমি ফিরে এসেছি। আমার দায়িত্ব আমি পালন করব বাবা। তারপর উপমার মায়ের কাছে যায় রাহিয়ান। আমাকে মাফ করবেন ছোট চাচি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। মেয়ের জামাই হিসেবে কি খুব খারাপ আমি? মেনে নেওয়া যায় না চাচি। উপমার জন্য তোর থেকে ভালো আর কেউ হতে পারে না। আমার বিশ্বাস তুই ওকে খুব খুশি রাখবি। কেঁদে কেঁদে বলেন সাহেলা বেগম। তুমিও কি রাগ মা আমার উপর? সামিনা বেগমকে বলে রাহিয়ান। একদম না। আমি জানি আমার ছেলে যা করেছে ভেবেচিন্তেই করেছে। আমি রাগ করব কেন? উপমা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল, কি সুন্দর করে সকলকে ম্যানেজ করে নিল। এই মানুষটার মধ্যে কিছু তো একটা আছে। উপমার মনটা ভালো লাগায় ছেয়ে যায়। এমন একটা মানুষই তো সে চেয়েছিল জীবনে। উপমা নিজের মাকে সবসময় দেখেছে আড়ালে গিয়ে কাঁদতে, বাবা মায়ের পাশে কখনোই এসে দাঁড়ায়নি। উপমা তখন থেকে ভাবতো সবাই বুঝি একই হয়, কিন্তু না, সবাই যে এক হয় না তা সে বুঝে গেছে। আমাকে কিছু বলবে না? আমি ও রাগ করেছি কিনা জানতে চাইবে না? বলেন আমি শিকদার। রাহিয়ান গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। আমি জানি তুমি রাগ করনি। কিভাবে করতাম? তুমি তো বেস্ট ডিসিশনই নিবে আমি জানি, তবে কাজটা এভাবে না করলেও হতো না? তুমি তো বলেছিলে এসব নিয়ে না ভাবতে, তাই করে ফেলেছি, কিছু করার নেই। আর কিছু না বলে রাহিয়ান নিজের রুমে চলে যায়। দাঁড়িয়ে থাকে উপমা। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। কোথায় যাবে এখন? কিরে, তুই কি দাঁড়িয়েই থাকবি? যা রুমে যা, ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি আমি, যা। বলে সামিনা বেগম। এই মানুষটা শুরু থেকে চেয়েছিল উপমাকে ছেলের বউ হিসাবে, কিন্তু কখনো বলেনি। বললে এই বা কি করে, কেউ মেনে নিত না। এখন তার ছেলেই করে ফেলেছে। সবাই যেতেই দৌড়ে আসে। লামিয়া, পাখি আর মেহেরা। বড়রা কথা বলছিল, তাই ওরা রুমেই ছিল। লামিয়ার রুমে নিয়ে যায় উপমাকে। এই চুপ করবি? কি তলে তলে? হঠাৎ করেই হয়ে গেছে, আমিও তো কিছুই বুঝিনি। তবে যাই বলিস, রাহিয়ান ভাই কিন্তু সত্যিই একটা হিরো। তোর ভাগ্য দেখে আমার কষ্ট হচ্ছে। এত সুন্দর একটা বর পেয়ে গেলি তুই। নাফিসাপুর কি খবর রে? বিয়ে হয়ে গেছে তো ওই দিনই কাবিন করে ফেলেছে। তোর চিন্তায় আমরা কেউই যেতে পারিনি। দুই বোন মিলে আরো কিছুক্ষণ কথা বলে উপমা চলে আসে নিজের রুমে। ইচ্ছে করে রাহিয়ানের রুমে যায় না। কেন যাবে? তখন কি সুন্দর একা একা চলে আসলো, আর বের হওয়ার নাম নেই। বাড়িতে এসেই নবাব রূপ ধারণ করেছে। ফ্রেশ হতে চলে যায় উপমা, তারপর নিচে আসে খেতে। রহমান শিকদার তখনই বাড়ি থেকে বের হয়ে গেছেন, বাকিরাও খেয়ে নিয়েছে। তাই খাবার টেবিলে আজকে ফাঁকাই আছে। উপমা তৃপ্তি নিয়ে খায়। এই কয়দিন কোথায় ছিলি তোরা? বলেই সামিনা বেগম পাশেই সাহেলা বেগম বসে আছেন। সাজেক বড় মা, তোমার ছেলে আমায় মিথ্যা বলে সাজেক নিয়ে গেছে। তোকে কিছু কথা বলি উপমা। রাহিয়ান একটু রাগী, তুই তো ওকে চিনিস। ওর মতো করে থাকিস, দেখবি তুই অনেক সুখে থাকবি, আর আমরা তো আছি। উপমা জড়িয়ে ধরে বড় মার মাকে। এই দুইটা মানুষ খুব ভালো, উপমাকে কিছু বলতে হয় না, আগেই সব বুঝে যায়। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই চলে যায়। উপমাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আজকে তার শান্তি লাগছে, কিন্তু শান্তিটা বেশিক্ষণ রইল না। রাহিয়ান এসে কোলে তুলে রাহিয়ানের রুমে নিয়ে যায়। উপমা ভেবেছিল ও ঘুমিয়ে গেছে। এটা কি হলো? নিয়ে আসলেন কেন? আপনার জন্য কি এখন শান্তিতে আমি একটু ঘুমোতেও পারবো না? উঠে যেতে যেতে বলে উপমা। রাহিয়ান যেতে না দিয়ে উপমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। কেন আসবো আমি? নিজে তখন একা একা চলে এসেছেন, তাহলে এখন কেন আসবো আমি? গাধি। আর কোনো কথা বলতে দেয় না উপমাকে। একবার বকবক শুরু করলে আর থামবে না। কাল সকালে উঠতে হবে, রাহিয়ানকে ইন্টারভিউ আছে। উপমাও কিছু বলে না, রাহিয়ানের বুকে ঘুমিয়ে পড়ে। সকাল 9টা। শিকদার বাড়ির সকলে উঠে পড়েছে। রাহিয়ানও উঠে এসেছে। খেয়ে তারপর ইন্টারভিউ দিতে যাবে সে। উপমাকে ঘুমাতে দেখে আর ডাকেনি। এসে আমি শিকদারের পাশে চেয়ারটায় বসে রাহিয়ান। সকালে ভারী নাস্তা তার পছন্দ না, কোনো রকমে খেয়েই উঠে পড়ে যাওয়ার জন্যে। কোথায় যাচ্ছ তুমি এই সকালে? কাজ আছে একটু। আর উপমা এখনো ঘুমেও না উঠলে ওকে ডেকো না, কেউ আসছি আমি। বলেই বেরিয়ে যায় রাহিয়ান। খুব টেনশন হচ্ছে তার জীবনে। প্রথমবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, কি হবে কে জানে। বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে সে। রাস্তায় জ্যাম থাকায় একটু দেরি করেই আসতে হয়েছে রাহিয়ানকে।
এসেই দেখে অনেক বড় লম্বা সিরিয়াল, তাই একটা জায়গায় গিয়ে বসে সে। ভাবতে থাকে নিজেদের অফিসে মানুষ এইভাবে কাজের জন্য লাইন দিয়ে থাকে, আর সে দাঁড়িয়ে আছে অন্য কারো অফিসে। এক প্রকার জিদ করে সে তার বাবার অফিসে কাজ করবে না বলে ভেবেছে। যতই কষ্ট হোক নিজে কষ্ট করে চাকরি জোগাড় করবে, উপমার দায়িত্ব পালন করবে। আবার ভাবছে উপমাকে কল করবে কিনা, যদি এখনও ঘুমিয়ে থাকে। তারপর ভেবেই একবার কল করে উপমার ফোন, কিন্তু ধরে না। পরে লামিয়ার ফোনে ফোন করে জানতে পারে উপমা এখনও ওঠেনি, তাই রাহিয়ানও একটু শান্তি মতো বসে। রাহিয়ানের ইন্টারভিউ দিতে দিতে অনেকটা সময় লেগে যায়, প্রায় দুপুর 2টো। ইন্টারভিউ দিয়ে বের হয়ে দেখে বাইরে প্রচণ্ড রোদ, সকালেও ছিল, এখন যেন আরও বেড়ে গেছে। বাইক নিয়ে আসতে আসতে রোদের তাপে আর ঘামে ভিজে নাজেহাল অবস্থা রাহিয়ানের। উপমা ঘুম থেকে উঠে শাওয়ার নিতে চলে যায়। রাহিয়ান বাড়ি পৌঁছে দেখে নিচে কেউই নেই। সোজা নিজের রুমে চলে আসে। প্রচণ্ড খারাপ লাগছে তার, সাদা শার্টটা পুরো ঘামে ভেজা। রুমে এসেই বিছানায় শুয়ে পড়ে। উপমা বের হয়ে এসে দেখে রাহিয়ান বিছানায় শুয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে শরীর ক্লান্ত তার। উপমা ওকে না ডেকে নিচে গিয়ে ঠান্ডা লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে, এসে রাহিয়ানের পাশে বসে। শুনছেন, এই শরবতটা খেয়ে নিন, উঠুন। রাহিয়ান তাকায় উপমার দিকে। একটা 3 পিস পরেছে উপমা, লাল রঙের। রাহিয়ানের হঠাৎ ঘোর লেগে যায়, উঠে বসে উপমার দিকে এগোয়। উপমাকে অবাক হওয়ারও সুযোগটা দেয় না, ঠোঁট দুটো চেপে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে উপমার ঠোঁটে। উপমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, ঠোঁটে চুমু খেতে খেতে বিছানায় ফেলে দেয় উপমাকে রাহিয়ান, কিন্তু উপমার ঠোঁট ছাড়ে না। উপমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাহিয়ান কেমন পাগলের মতো করছে। প্রায় অনেকটা সময় পর রাহিয়ান উপমার ঠোঁট ছাড়ে। লাল হয়ে গেছে উপমার ঠোঁট দুটো। উপমার ঘাড়ে মুখ রেখে বলে, লেবুর শরবত নয়, এই স্বাদটাই দরকার ছিল আমার। আমি তৃষ্ণার্ত উপমা, ভীষণ তৃষ্ণার্ত, পাগল হয়ে যাচ্ছি আমি। তুই কেন বারবার এইভাবে আমার সামনে আসিস? তুই বুঝিস না কেন কি চলে আমার মধ্যে? একদিন দেখবি কিছু একটা ভুল করে ফেলবো, তখন তো আমাকে নির্লজ্জ বলতে 2বারও ভাববি না তুই। উপমা কিছু বলতে পারছে না, কিভাবে বলবে? মাত্র কি ঘটে গেল ওর সাথে, ওইসব থেকেই বের হতে পারছে না উপমা। ঠোঁট দুটো জ্বলছে ওর। রাহিয়ানের গরম নিঃশ্বাস ওর পুরো শরীরকে কাঁপিয়ে তুলছে। উপমা রাহিয়ানের চুলের মধ্যে হাত দেয়। রাহিয়ানের নিচে থাকায় ওর পুরো শরীরের ভারটাই উপমার উপর পড়েছে, কিন্তু কিছুই বলে না উপমা। এই পাগলামিগুলো যে উপমার খুব প্রিয়। আপনি কি খুব ক্লান্ত? ইন্টারভিউ কেমন হলো বললেন না তো? একটু জড়িয়ে ধর না উপমা, ভালো লাগছে না আমার। শান্তি দিবি একটু, আমার একটু শান্তি চাই। উপমা বাধ্য বউয়ের মতো সবকিছু শুনে জড়িয়ে ধরে রাহিয়ানকে। রাহিয়ানের সকল শান্তি যে এখানেই। অনেকটা সময় এইভাবেই থাকে দুজনে, কিন্তু উপমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কেন বিরক্ত করছিস বলতো? থাকতে দে এইভাবে, নড়বি না। আমার কোমর ব্যথা করছে, আপনি অনেক ভারী। বলেই মুখ চেপে ধরে উপমা। রাহিয়ান বুঝতে পারে এইটুকু শরীর নিয়ে আসলে ভার নেওয়া সম্ভব না, তাই উপমাকে উপরে তুলে নিজের বুকের সাথে আবারও চেপে ধরে রাহিয়ান। এইবার ঠিক আছে, এইটুকু ওজন নিতে পারছিস না? সামনে তো তোর কপালে অনেক কষ্ট আছে উপমা। বাজে কথা বলবেন না একদম। আপনি নিজেকে দেখেছেন? 90 কেজির একজন মানুষ, আর আমি মাত্র 50 কেজি। এর জন্যই তো বললাম একটু থাকছি, তাই তোর কোমর ব্যথা করছে। যখন প্রতিদিন থাকবো তখন কি হবে? হেসে হেসে বলে রাহিয়ান, খারাপ লোক ছাড়ুন, যান ফ্রেশ হয়ে আসুন। বাড়িতে কেউ নেই, সবাই নাফিসা আপুদের বাড়িতে গেছে। বড় মা বলে গেছে আপনাকে খাবার দিতে, আর আপনি এসে অসভ্যতামি করছেন। ছি, আমি নিচে চলে যাচ্ছি, খেতে আসুন। রাহিয়ানও আর কথা বাড়ায় না, লেবু শরবতটা খেতে ফ্রেশ হতে চলে যায়। তারপর নিচে আসে খেতে। উপমা টেবিলে খাবার আনছে। তুইও বস। বসছি। আচ্ছা, আপনার ইন্টারভিউ কেমন হলো বললেন না তো? ভালো হয়েছে, রাতে জানাবে বলেছে। দেখি কি বলে। বাড়ির সবাই হঠাৎ নাফিসাদের বাড়ি গেল কেন? কারণ নাফিস আপু আসছে আজকে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমি নাকি বর ছাড়া যেতে পারবো না। মন খারাপ করে বলে উপমা। খেয়ে তৈরি হয়ে নিস, ঘুরতে নিয়ে যাব। আর বর ছাড়া তুই কোথাও যাবিও না। যদি যাস তো ওইটা তোর জন্যই খারাপ হবে। সত্যিই ঘুরতে নিয়ে যাবেন? আমি মিথ্যে বলি না। আর তুই আমায় এত বড় একটা চুমু দিলি, বর হিসেবে আমারও তো তোকে কিছু দেওয়া দরকার। বাজে কথা বলবেন না কিন্তু। আমি আপনাকে চুমু দেইনি, আপনি দিয়েছেন, অসভ্য লোক। ঠিক আছে, আরো দিব, এখন থেকে প্রতিদিন দিব। আপনাকে আমি খুন করব। ছি উপমা, বিধবা হতে চাস তুই? চুপ করবেন আপনি। বিরক্ত হয়ে বলে উপমা। পরীক্ষা কবে থেকে তোর? সামনের মাসে। কেন? বাইরে থেকে এসে পড়তে বসবি, যাই হয়ে যাক পড়তে হবে। বলে উপরে চলে যায়। উপমা মুখ ভেঙচি কাটে। ইস, নিজে পড়েছে বলে শুধু পড়ালেখা নিয়ে থাকবে সকলে। কেন রে বেটা,
এখন বিয়ে হয়ে গেছে, সংসার করব, বাচ্চা সামলাবো, পড়বো কেন? ঘুরতে যাবে বলে তৈরি হয়ে নিচ্ছে উপমা। রাহিয়ান ওয়াশরুমে। কালো আবায়া বোরখার সাথে হিজাব পরেছে উপমা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রাহিয়ান বের হয়ে আসে ওয়াশরুম থেকে, উপমাকে দেখে। বিছানার উপর রাখা সাদা পাঞ্জাবিটা নিয়ে পরে নেয়, তারপর উপমার পিছে এসে উপমাকে জড়িয়ে ধরে। আয়নার দিকে তাকিয়ে রাহিয়ানকে দেখছে উপমা। সুন্দর লাগছে বউ। ফিসফিস করে উপমার কানের কাছে বলে রাহিয়ান। তাই? কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।